আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, গণতান্ত্রিক উত্তরণ ও রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণের জন্য সাবেক জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সহায়তা ও পরামর্শ কামনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়। আজ বৃহস্পতিবার ২৭শে মার্চ বিওআও ফোরাম এশিয়ার বার্ষিক সম্মেলনের সময় চীনের হাইনানে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধান উপদেষ্টা বান কি মুনকে বলেন, আমরা নতুনভাবে শুরু করতে চাই, আপনারা আমাদের সহায়তা করুন। এরপর জানাবো, যে কারণে প্রধানমন্ত্রী এবং সরকারের মেয়াদ নিয়ে বিএনপির আপত্তি। রাষ্ট্র পুনর্গঠন এবং বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে সংস্কারের উদ্যোগ নিয়েছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এই উদ্যোগের মাঝপথে এসে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে মতবিরোধ দেখাচ্ছে বিএনপি। এগুলোর মধ্যে রয়েছে সরকারের মেয়াদ, প্রধানমন্ত্রীর ক্ষমতা ইত্যাদি। এ বিষয়ে কী কারণে বিএনপি মতবিরোধ দেখাচ্ছে সংস্কার কমিশনের সঙ্গে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টি করলে কঠোরভাবে প্রতিহত করবে সরকার। গার্মেন্ট শিল্পে অস্থিরতা সৃষ্টি করলে কঠোরভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে। গার্মেন্টস ও বিভিন্ন শিল্প কারখানায় সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ বজায় রাখা এবং দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সংক্রান্ত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। জানাবো, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ঘোষণা করেছে আদালত। এদিকে ইনশাল্লাহ জুনে ফিরছি বলে চলে গেলেন হামজা। গেল ১৭ই মার্চ হামজা চৌধুরীর আগমন উপলক্ষে বিপুল উন্মাদনা তৈরি হয়েছিল দেশের ফুটবলে। উৎসব মুখর সেই আমেজে ইতি ঘটল আজ। ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন হামজা। যাওয়ার আগে সবাইকে জানিয়েছেন, আমি আবারও খুব শীঘ্রই জুনে ফিরে আসছি। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, আশা করছি আবার বাংলাদেশে ফিরে নতুন জয় এনে দিতে পারবো। এবং সর্বশেষ জানাবো, যমুনা সেতুতে গত ২৪ ঘন্টায় টোল আদায় ২,৫৭,০০,০০০ টাকা। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখ মানুষের চাপ বাড়তে শুরু করেছে। এর ফলে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা সরাসরি টোল আদায়ের পরিমাণেও প্রভাব ফেলেছে। গত ২৪ ঘন্টায় যমুনা সেতু থেকে ২,৫৭,১১,৫৫০ টাকা টোল আদায় করা হয়েছে। এ সময় সেতুর উপর দিয়ে পার হয়েছে মোট ২৯,২৩৩টি যানবাহন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। গণতান্ত্রিক উত্তরণ ও রোহিঙ্গা সংকট সমাধানে বান কি মুনের সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে গিয়েছেন। সেখানে বিওআও সম্মেলনের ফাঁকে তিনি জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে বাংলাদেশে মিয়ানমার থেকে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠী নিয়ে বাংলাদেশ যে ধরনের ভয়াবহ বিপদে পড়েছে সে বিষয়টি তিনি তার কাছে তুলে ধরেছেন। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জাতিসংঘের মহাসচিব তার কাছে বাংলাদেশ থেকে কিভাবে রোহিঙ্গাদের আবারও মিয়ানমারে ফেরত পাঠানো যায় এ বিষয়ে তিনি পরামর্শ চেয়েছেন এবং তার সহযোগিতা কামনা করেছেন। তিনি জাতিসংঘের মহাসচিবকে বলেছেন, আমরা বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে অতিরিক্ত প্রায় ১৪ থেকে ১৫ লক্ষ মানুষের চাপের মধ্যে বসবাস করছি। এমনিতেই বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব অত্যাধিক বেশি। এরপর রোহিঙ্গা থেকে রোহিঙ্গা নামের
এক শ্রেণীর মিয়ানমারের নাগরিকরা বাংলাদেশে আশ্রয় নিয়ে দেশটাকে তারা আরও সংকটের মধ্যে ফেলে দিয়েছে। এই সংকট উত্তরণের জন্য বাংলাদেশের কোনো সরকার কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি, কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় আসার পর থেকেই তারা বিভিন্নভাবে চেষ্টা করছে কিভাবে রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণ করা যায়। এ ব্যাপারে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন জানিয়েছেন, জাতিসংঘের মহাসচিব কিভাবে বাংলাদেশকে সহায়তা করতে পারে সেটি পরামর্শ বা আর্থিক বা যে কোনো দিক দিয়ে হোক রোহিঙ্গাদের পুনর্বাসনের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে তারা সহায়তা করতে পারে বিষয়টি তাকে জানানো হয়েছে। জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনও ব্যবস্থাটি অত্যন্ত গুরুত্ব সহকারে শুনেছেন এবং প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন যে তারা বাংলাদেশকে সহায়তা করতে চায়। তারা বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবর্ষণের জন্য সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। তারা বলেছে বাংলাদেশের বিষয়টি নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। যে কারণে প্রধানমন্ত্রী এবং সরকারের মেয়াদ নিয়ে বিএনপির আপত্তি। রাষ্ট্র পুনর্গঠন ও বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে সংস্কারের উদ্যোগ নিয়েছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু এই উদ্যোগের মাঝপথে এসে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে মতবিরোধ দেখা যাচ্ছে কোনো কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে, বিশেষ করে বিএনপি। বিশেষ করে প্রধানমন্ত্রীর পদে একই ব্যক্তি দুইবারে বেশি না আসা, প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদে একই সঙ্গে না থাকা, সরকারের মেয়াদ 5 বছর থেকে 4 বছর কমিয়ে আনার মতো প্রধান কয়েকটি সংস্কার প্রস্তাবনার সঙ্গে দ্বিমত পোষণ করেছে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। গত মঙ্গলবার জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে জমা দেয়া প্রতিবেদনে এই বিষয়গুলোর আপত্তির কথা জানায় দলটি। মূলত বিএনপির ওই প্রস্তাব ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মাঠে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। টানা দুইবারে বেশি প্রধানমন্ত্রীর পদে থাকা নিয়ে বিএনপির আপত্তির বিষয় ঘিরে সবচেয়ে বেশি আলোচনা চলছে। বিএনপি যুক্ত হচ্ছে একটানা 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে কোনো ব্যক্তি না থাকার ব্যবস্থা করা যেতে পারে, তবে তিনি 2 মেয়াদের পর বাকি জীবন আর কখনোই এই পদে আসতে পারবেন না, এরকম বিধান করা ঠিক হবে না। বিএনপি চাচ্ছে টানা 2 মেয়াদের পর গ্যাপ দিয়ে কেউ আবারও প্রধানমন্ত্রী হতে পারবে। তবে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের সংবিধানে সুনির্দিষ্ট করে প্রধানমন্ত্রীর পদে মেয়াদ না থাকার কারণে টানা 4 মেয়াদে ক্ষমতা আঁকড়ে রেখেছিলেন সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতায় থেকে তিনি দেশের নির্বাচন ব্যবস্থাকে একেবারে নানামুখী প্রশ্নের মুখে ফেলেছিলেন, অন্যদিকে নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করেছে। যে কারণে বিশ্লেষকরা বলছেন প্রধানমন্ত্রীর পদে মেয়াদের বিষয়টি আইন দ্বারা নিয়ন্ত্রিত করা না গেলে কেউ ক্ষমতায় গিয়ে স্বৈরাচারী হয়ে উঠতে পারে। গার্মেন্টস সেক্টরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইলে কঠোর হাতে দমন করবে সরকার। শেখ হাসিনা পালিয়ে যাবার পর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গার্মেন্টস সেক্টরে বিশেষ করে তাদের চাহিদার কোনো শেষ নেই। প্রথম থেকেই তারা বেতন বোনাস বৃদ্ধির দাবিতে আন্দোলনে মাঠে নামে। এরপর সরকার তাদের সমস্ত দাবি মেনে নেওয়ার পরও তারা নানা ছোটখাটো ইস্যুতে মহাসড়ক অবরোধ করে সারা দেশের মানুষও সারা ঢাকার মানুষকে তারা জিম্মি করে রাখে। ঈদযাত্রার আগে গার্মেন্টসকে অস্থিতিশীল করার জন্য একটি চক্র কাজ করছে, এমনটা জানিয়েছে গোয়েন্দা সংস্থা। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে কেউ যদি গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা করবে সরকার। এ কারণে ঈদের আগে গার্মেন্টসে কেউ কোনো বিশৃঙ্খল করলেই তাদের বিরুদ্ধে কঠিন হাতে দমন করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, এমনটাই জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানিয়েছে যেভাবে একের পর এক হামলা মামলা হুমকি ধামকি দেয়া সহ গার্মেন্টস ফ্যাক্টরিতে ভাঙচুর সহ নানা অপকর্ম করে বেড়াচ্ছে, এদের ব্যাপারে সরকার এখন সজাগ রয়েছে। সরকার এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা। 2020 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত ঢাকা ডিএনসিসি মেয়রে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও বিএনপির উত্তরের তাবিতাওয়াল তারা ভোটের মাধ্যমে নির্বাচিত হলেও শেখ হাসিনার দৌরত্বের কারণে ঢাকায় তখন আওয়ামী লীগের প্রার্থীরাই 2টি আসনে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণ করেছিল। সেই 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে যাওয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএনসিসি নির্বাচনে বিএনপির দলীয়
প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছে আদালত। দীর্ঘদিন মামলাটি আদালতে পেন্ডিং ছিল, কিন্তু সর্বশেষ এবার আদালত এই রায়টি ঘোষণা করেছে যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনই মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। এখন থেকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি ঢাকার দক্ষিণের মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর সব ধরনের পূর্বের বিচারিক যে মামলাগুলো ছিল সেগুলোর নতুন করে রায় ঘোষণা করা হচ্ছে। দেখা গিয়েছে কিছু কিছু মামলা 2010 সালের পরই পেন্ডিং অবস্থায় ছিল। সেই মামলাগুলো এখন অনেকটা মামলারই রায় ঘোষণা করে মামলাগুলো ডিসমিস করে দেওয়া হয়েছে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন 2020 সালেই আদালতে একটি মামলা করেছিলেন। তিনি জানিয়েছিলেন এই নির্বাচনে কারচুপি করা হয়েছে, আর কারচুপির মাধ্যমে বিএনপির নেতাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এ বিষয়টি মাথায় নিয়ে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন চেয়েছিল আদালত থেকে একটি নতুন নির্বাচনের ঘোষণা দেয়, কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাবার পর বর্তমানে মেয়রেরা একজন মেয়র বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এবং তাপস সহ আরও বেশ কিছু ঢাকার দক্ষিণের মেয়র সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক থাকায় শেষ পর্যন্ত আদালত এই ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করেছেন। তাকে জয়ী ঘোষণা করার পাশাপাশি নতুন করে যেন আর কোনো সংকট তৈরি না হয় এজন্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন দায়িত্ব পালন করবেন এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন যিনি দায়িত্ব পালন করবেন মেয়র হিসেবে এখন আর কোনো নতুন ভোটের প্রয়োজন নেই। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনই দায়িত্ব পালন করবে, তাই ঢাকার আদালত থেকে এই রায় ঘোষণা করা হয়েছে। রায় শুনে বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।